ছয় দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বিভিন্ন জেলা উপজেলায় এলজিইডি অফিসে একযোগে চলছে দুদকের অভিযান, উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অনুসন্ধান। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়কে বালুর বদলে মাটি, অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে ঠিকাদারের বাধার মুখে গণমাধ্যম কর্মীরা। এখানে ভেজাল কাজ হতেছে, বালুর পরিবর্তন মাটি দিতেছে। 50% বালি এবং 50% খোয়া। আমার খোয়া বালির মান দুটাই ভালো এবং আমার রেশিও ঠিক আছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। 6 দফা দাবি আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে জড়ো হন ছাত্রছাত্রীরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তারা বলেন, 6 দফা দাবি আদায়ে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানান তারা। 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা না দেওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমরা, আমাদের সহকর্মী কাউসার হোসেন আছেন আমাদের সঙ্গে। কাউসার, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছেন সবকিছু জানতে চাই। সোহার, 6 দফা দাবিতে বরিশাল দক্ষিণ অঞ্চলের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছেন। তবে আজ যে দেশব্যাপী যে শাটডাউন কর্মসূচি রয়েছে সেই শাটডাউন কর্মসূচির সাথে আসলে বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেননি বা তারা সেই শাটডাউন কর্মসূচি পালন করছেন না। তারা বলছেন যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দর কারণেই কিছুটা তারা সেই আন্দোলন থেকে সরে আসছে। তবে তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি তারা করে যাবেন এবং তারা বলছেন আগামীকাল থেকে তারা ক্লাসে যাবেন। তবে তারা কোনো পরীক্ষায় অংশ নেবেন না বা কোনো ফর্ম ফিল আপ করবেন না এবং যেসব পলিটেকনিকগুলো শুধু তারা বলছেন যে শুধু বরিশাল পলিটেকনিক নয়, দক্ষিণ অঞ্চলের বেশ কিছু পলিটেকনিকগুলোই কিন্তু তারা যে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচিগুলো দিচ্ছে সেই কর্মসূচি থেকে সরে আসছেন এবং তারা খুব শিগগিরই নতুনভাবে নতুন ব্যানারে তারা একত্রিত হবেন এবং নতুন নতুন কর্মসূচি দিবেন। এবং তারা বলছেন যে তারা যে 6 দফা দাবি করে আসছেন সেটি তাদের যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি মানতে হবে। তবে শুরুতে যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি কিন্তু শিক্ষার্থীদের মধ্য থেকেই হয়েছিল, পরে একটি ব্যানারের মাধ্যমে হয়েছে এবং ব্যানারে যারা শীর্ষস্থানীয় রয়েছে তারা কেউ কেউ নানাভাবে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছেন বা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করছেন। এই জন্য আসলে বরিশাল পলিটেকনিকের যারা আছেন তারা এই শাটডাউন কর্মসূচি থেকে সরে এসছেন। তবে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীদের যে আনাগোনা সেটাও কিন্তু অনেক কম রয়েছেন এবং তারা বলছেন যে আগামীকাল থেকে তারা নিয়মিত ক্লাসে যোগ দিবেন এবং শিক্ষকদের সাথেও কথা বলেছি, তারাও জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে যোগ দিলেই তারা ক্লাস নেওয়া শুরু করবেন। তবে ক্লাসে যোগ দিলেও তারা পরীক্ষায় অংশ নেবেন না বলে জানিয়েছেন এবং পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া কোনো তারা ফর্ম ফিল আপ করবেন না এবং তারা যে তাদের যে 6 দফা দাবি সেটিতে কিন্তু তারা অনড় রয়েছে। সোহার। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চলছে দুর্নীতি দমন কমিশনের অভিযান। সকাল থেকে এলজিইডির বিভিন্ন কার্যালয়ে অভিযান শুরু করে দুদক। ঢাকার আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চট্টগ্রামে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, রাজশাহী, দিনাজপুর সহ বিভিন্ন জেলা উপজেলায় চলছে অভিযান। সংস্থার কর্মকর্তারা জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ মিলেছে। সেসব অনুসন্ধানে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে 36টি কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়েছে। প্রমাণ পেলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে জোবায়েদ ইবনে শাহাদাতের কাছে। জোবায়েদ, অভিযান কি এখনো চলছে? কর্মকর্তারা এই বিষয়ে কি বলছেন?
সোহার কিছুক্ষণ আগে অভিযানটা শেষ হলো এবং চট্টগ্রামের যে এলজিইডি ভবনের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সেখানেই তারা দুদকের 4 সদস্যের একটি টিম আসে। তারা অভিযানের যে তাদের আনুষঙ্গিক যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করে বের হয়েছে। তারা মূলত যে সকল কাজগুলো আছে উন্নয়ন প্রকল্পে বিভিন্ন উপজেলাগুলোতে হয় সেখানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, পাশাপাশি যে বিলগুলো আছে বা তাদের যে টেন্ডারের টাকাগুলো আছে সেগুলো কাজ না করেই বিল তুলে নেওয়া বা অতিরিক্ত বিল নেওয়া, এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে তারা আজকে এই এলজিইডি ভবনে এসেছিলেন এবং সেই জায়গা থেকে নির্বাহী প্রকৌশলীর সাথেও তারা কথা বলেছেন। বেশ কিছু আমরা ডকুমেন্টও দেখেছি নিয়ে যেতে এবং সেগুলো তারা দুদকের সাথে নিয়ে গেছেন। পাশাপাশি একই বিষয়টার অনুসন্ধানের জন্য চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আজকে একটা অভিযান চালাচ্ছে, সেখানেও দুদকের একটি টিম আছে, বর্তমানে সেই অভিযানটা চলমান। তবে চট্টগ্রামের যে শহরের মধ্যে যে অভিযানটা হলো নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে, সেখানে তারা আসলেই যে কাগজপত্রে কোনো অনিয়ম আছে কিনা বা সেই জায়গা থেকে কোনো রকমের অসঙ্গতি আছে কিনা, তাদের কাছে যে অভিযোগ আছে সেটা কতটুকু সত্য সেটা যাচাই বাছাইয়ের জন্য তারা এসেছেন। দুদকের যারা কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন এখনই তারা কিছু খোলাসা করতে চান না, তবে অভিযোগ যেহেতু আছে সেটার কতটুকু সত্য সেটা তারা যাচাইয়ের জন্য এখানে এসেছেন এবং আনোয়ারাতেও কাজগুলো আসলে অনিয়ম হচ্ছে কিনা বা কাজে কোনো ফাঁকফোকর আছে কিনা সেগুলো তারা যাচাই বাছাই করে দেখবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। জুবাইদ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু জামালপুরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। সাগর, কি ধরনের অভিযোগ রয়েছে এলজিইডির বিরুদ্ধে আর এই বিষয়ে দুদক কর্মকর্তারা কি বলছেন? দেখুন সোহান, বেলা 11টা সাড়ে 11টার দিকে কিন্তু দুদকের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই জামালপুর এলজিইডি অফিসে কিন্তু প্রবেশ করেছেন। একটু কিছু বলে রাখি, সারা দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে, তার মধ্যে জামালপুরেও কিন্তু অভিযান পরিচালনা হচ্ছে। আমি সকাল থেকে তাদের সাথে রয়েছি, তারা যেমনটি বলেছেন যে আসলে কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট স্পেসিফিক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর প্রেক্ষিতে কিন্তু তারা এই অফিসে এসে আজকে অভিযান পরিচালনা করছেন। আসলে আজকে এই অভিযানের প্রধান নেতৃত্বে যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন দুদক জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম এবং তার সাথে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান একটি টিম। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই এলজিইডি যে অফিসার রয়েছেন প্রকৌশলী রুজদিন আহমেদের যে অফিস কক্ষ রয়েছে সেই কক্ষ কিন্তু তারা অবস্থান করে তার সাথে আলোচনা করছেন এবং কি বিভিন্ন তথ্য চাইতেও দেখেছি তাদের। সেই সাথে কিন্তু কিছু প্রকল্পের যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতিগুলোর সাথে বিষয় নিয়ে আলোচনা করছেন। এছাড়া একটি বিষয় বলে রাখি, 3টি প্রকল্পর তথ্য ইতিমধ্যে চেয়েছেন। এছাড়া তাদের সভাপতি, যে প্রকল্পগুলো সভাপতি, সেক্রেটারি অথবা যারা এই সংশ্লিষ্টতা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। একটি বিষয় বলে রাখি, এটি কিন্তু আসলে এখন যে চলমান রয়েছে এটি কিন্তু আরও দীর্ঘক্ষণ চলবে বলে আমাদেরকে জানিয়েছেন কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা কোনো ব্রিফ আমাদের কিন্তু এখনও দেওয়া হয়নি, তবে অভিযান শেষে কিন্তু তারা জানাতে চেয়েছেন আসলে কি কি বিষয়ে দুর্ভোগ, বিশেষ করে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তারা জানাবেন। তো এই ছিল সোহার। সাগর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে শাকিল নামে এক যুবক নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এদিকে শাকিলের মৃত্যু খবরে এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশ। স্বজনরা জানায় সোমবার রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল সহ কয়েকজন চায়ের দোকানে বসেছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় 5 জন অস্ত্রধারী লাবিব নামের এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা বাধা দিলে শাকিলকে গুলি করে সন্ত্রাসীরা। কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই শুভকে। তাদের হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয়রা 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। তারা এখন পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। আমার ভাই যাই দুম করে এই হরা দিছে কই রে তুই গেরে হবো তো করে ডাক দিছি তোরা লাগালাই করিছে ইগারে মিয়ার করে হলাই গেরে হামজা চাবি ধরে রাখছে সন্ত্রাসী গেরে ধরার পরে ইগারে ভট করে লগের গা উড়ি কয় রিগারে গুলি কর আগে গেরে গুলি কর। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমরা। সহকর্মী মুতাসিম বিল্লাহ সবুজ যুক্ত আছেন আমাদের সঙ্গে। সবুজ, এলাকার পরিস্থিতি এখন কেমন একটু জানতে চাই, আর মরদেহ কি বাড়িতে আনা হয়েছে কিনা কি জানতে পারলেন? সোয়ার, আমি এখন আছি গুলিতে যিনি নিহত হয়েছেন ইয়াসিন আরাফাত শাকিল তার বাড়িতে। এখানে আসলে তার পরিবারের লোকজন এবং এলাকার মানুষ আসলে কোনোভাবে মেনে নিতে পারছেন না শাকিলের এই মৃত্যুর ঘটনাকে, কেননা শাকিল আসলে একেবারেই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় এবং তিনি আগামী 2 তারিখ অর্থাৎ ঠিক 3-4 দিন পরে তিনি সৌদি আরব যাওয়ার কথা, প্রবাসে যাওয়ার কথা। এর আগে তিনি একটি চা দোকানে কাজ করতেন এবং সেখানে আসলে এই ঘটনাটা ঘটেছিল এবং এই শাকিল যে
যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে লাবিব নামে একটি ছেলেকে অপহরণ করে সন্ত্রাসে নিয়ে যাওয়ার সময় আসলে শাকিল বাধা দিয়েছেন এবং সেখানে তাকে গুলি করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শাকিলের ছোট ভাই শুভ, তাকেও আসলে পিস্তল দিয়ে আঘাত করা হয়েছে। যাওয়ার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন এবং শাকিলের যে একেবারে 3 ভাই, তারা একেবারে ছোট ভাই, যে স্ত্রী রয়েছে এবং তার যে ভাই, ছোট ভাই, তারা তিনজনে আসলে একেবারে বাস্তিদ্ধ হয়ে গেছেন। পরিবারে যেটি বলছেন তারা স্ট্রোক করেছেন বা গুরুতর আসলে তারা একেবারে বাস্তিদ্ধ হয়ে গেছে এবং তার যে বোন বা আত্মীয় স্বজন তারা এসছেন এবং এখানে আসলে বিষয় ধারণা হয়েছে যে আসলে এখানে বারবারই তার পরিবারের লোকজন এই ঘটনার যারা জড়িত তাদের বিষয় জানতে দিচ্ছেন এবং আসলে আসলে এখানে তার পরিবারের লোকজন তারা আসলে ঘটনার সাথে যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং আসলে যে ইয়াসিন শাকিল তার মৃতদেহ এখনো বাড়িতে এসে পৌঁছানে। তার মৃতদেহ সদর হাসপাতালে রয়েছে। তার যে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত বা আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি শেষে তার বাড়িতে নিয়ে আসা হবে। এবং এই ঘটনার পরপরই আসলে এই ঘটনাস্থলে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারা এসছেন এবং তারা তদন্ত করে দেখছেন যে কারা এই ঘটনার সাথে জড়িত। এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেটি বলছেন যে তারা বিভিন্ন জায়গায় অভিযানে রয়েছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে যা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। সবুজ, অনেক ধন্যবাদ, আপনাকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। বালুর বদলে ব্যবহার করা হচ্ছে মাটি, অন্যান্য সামগ্রীও সব নিম্নমানের। অনিয়মের অভিযোগ পেয়ে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের উপর আবার চড়াও হয় ঠিকাদারের নিয়োগকৃত লোকজন। ঘটনাটি পঞ্চগড়ে তেতুলিয়ার। যদিও সকল অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি নিয়ম নীতি মেনেই চলছে সড়কের নির্মাণ কাজ। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়ার এই সড়কটি। বর্তমানে মাটি আর খোয়া দিয়ে তৈরি করা হচ্ছে ভিত্তি, এরপর বসানো হবে ইউনিব্লক। নিয়ম অনুযায়ী সড়কে মাটি নয় বরং বালু দেওয়ার কথা, অথচ সড়ক নির্মাণে সেই নিয়মটি মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে ব্যবহৃত খোয়াগুলো নিম্নমানের। বালির বগলে মাটি ফেলাইতেছে, এখন এই সমস্যার কারণে মাটিগুলো নিয়ে চলে গেল। রাস্তার কাজ হচ্ছে আমাদের বাড়ির পাশে, এখন এখানে ভেজাল কাজ হতেছে, বালুর পরিবর্তন মাটি দিতেছি। বালু না ফেলাতে মাটি, রাস্তার কাজ ভালো হয় না। অনিয়মের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেয় ঠিকাদারের লোকজন। পরে নতুন করে বালু আনা হলেও সেই বালুতেও মেশানো ছিল মাটি। নিম্নমানের সামগ্রী আর মাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করল সড়ক নির্মাণে কর্মরত শ্রমিকরাও, যদিও সকল অভিযোগ অস্বীকার করলেন ঠিকাদার আব্দুস সামাদ। আগে একজন পাবলিকের মাটি মারছিলাম, অল্প একটা মাটি আসছিল, এই জন্য এগুলো এখানে পড়ছে। মাটি তো না, বালু ওখানকার লোকের স্থানীয় লোকের বালু দিচ্ছে। আমি বলে দিচ্ছি যে খারাপ বলে তোমরা ব্যাগ দিবা না, যত নেতা হোক। আমি বলে দিচ্ছি আমরা কাজ করতে গেছি, আমরা দূর থেকে কাজ করতে গেছি, ভালো কাজ করবো। এত অভিযোগের পরও ঠিকাদারের পক্ষেই সাফাই গাইলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। 50% বালি এবং 50% খোয়া। আমার খোয়া বালির মান দুটাই ভালো এবং আমার রেশিও ঠিক আছে। এবং যে বালিটা আমরা ল্যাবেও টেস্ট করেছি, আমার নির্বাহী প্রকৌশলী স্যার নিজেও আসছিলেন, ইনশাল্লাহ মোটামুটি সন্তোষজনক। এবং ল্যাবে টেস্ট করেও বালির FM.8 পাওয়া গেছে এবং এই বালি আমরা বর্তমানে ব্যবহার করতেছি। 2023-24 অর্থবছরে এলজিইডির উদ্যোগে 6.5 কিলোমিটার এই সড়কের কাজ শুরু করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভাগ্য বদলের আশায় লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু লিবিয়া পৌঁছানোর পরই পাল্টে যায় দালাল চক্রের রূপ। বন্দি শিবিরে 3 জনকে আটকে করা হতো ভয়াবহ নির্যাতন। যে ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে নগদ অর্থ আদায় করা হতো। আদালতে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে দালাল চক্রের সদস্যরা। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদি গ্রাম। উচ্চ বিলাসী জীবন গড়ার আশায় প্রায় 6 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন স্থানীয় 3 যুবক।
প্রথম দিকে দালাল চক্র বিভিন্ন প্রলোভন দেখালেও বাড়ি ছাড়ার পর থেকেই সুর পাল্টে যায় অভিযুক্ত হাওয়া বেগম এবং বাবুল মাতুব্বরের। প্রথম কয়েক মাস লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হতো মারুফ, মহিউদ্দিন ও সোলাইমানকে। এরপর সেই ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় নগদ টাকা, ফোন করে দেয়া হয় নানা হুমকি। একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন। 3 দিন বেশি সময় ভাই, 3 দিন ঠিক আছে তো, এতগুলো টাকা কোথার জন্য আমাকে একটু সময় না দিলে কি আমরা রেডি করুন ভাই? আমি এই 1 লাখ টাকার কথা কইতেছেন, আমার একটা মোটরসাইকেল আছে, এটা বেচছে আমি আপনার 1 লাখ টাকা। কয়েক ধাপে টাকা পাঠানোর পর এখন ভুক্তভোগী যুবকদের সাথে যোগাযোগ নেই স্বজনদের। লাপাত্তা দালাল চক্রের সদস্যরাও। সহায় সম্বল হারিয়ে পরিবারের সদস্যদের খোঁজ চায় অসহায় স্বজনরা। হাওয়াকেলেই বলতে আছে যে আজকাল লেখাপড়া করে চাকরি হয়নি, আপনি দেন, দিলে আমি কিছু টাকা কমাই দিই, সবার চেয়ে কমাই দিই। তা আমি বললাম কত কম? বললো যে 14 লাখ। 14 লাখ নিলে তুমি ধরা পড়া থাকতেই পারে। তো উনি বললো যে ধরা পড়া সবকিছুই এই 14 লাখের ভিতরে। না খাওয়াই রাইখা রুমের ভিতরে আটকেই রেখে নির্যাতন দিয়া আমার থেকে 35 লক্ষ টাকা নিছে। তারপর আমার ছেলের গেম হয় নাই। যে কয়েকটা কথা আসলে এটা আমরা দিছি 2 বার ভাঙ্গা, 2 বার দিয়ে দিছি মতন, এরপর আবার টাকা চাইছে, আবার এরপর কোনো খবরপত্র নাই। প্রতারণার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। বিভিন্নভাবে ইটালি সহ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছেন এবং যাওয়ার পথে অনেক ধরনের সমস্যার শিকার হচ্ছেন। তো এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ আসলে অথবা কোর্টে যদি বিজ্ঞ আদালতে যদি তারা অভিযোগ দাখিল করেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। দ্রুত দালাল চক্রের সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। একই সাথে পরিবারের সদস্যদেরও সন্ধান চান তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে এখনকার মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।